হ্যাঁ, তো এই নিউমেরিক্যালটা দেখো, আরেকটা নিউমেরিক্যাল কি বলছে, রেট কনস্ট্যান্ট অফ অ্যান আইসোমেরাইজেশন রিয়াকশন A to B is 4.5 into 10 to the power minus 3 minute inverse. বলছে if the initial concentration of A is 1 molar, what will be the reaction rate after 1 hour? এবার একটা জিনিস দেখো, বলেছে A to B, তাই তো, A to B একটা রিয়াকশন হচ্ছে, তো ইনিশিয়াল কনসেন্ট্রেশন বলে দিয়েছে তো 1 মোলার, 1ই ধরছি, আর যেহেতু রিয়াকশন হয়নি তাই এর কনসেন্ট্রেশন হবে 0। তাহলে আমি ধরে নিচ্ছি এক্স অ্যামাউন্ট অফ প্রোডাক্ট প্রডিউস করেছে, তাহলে রিমেইনিং কনসেন্ট্রেশন কত হবে, 1 মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে আমি ভালো ভালো করে শোনো, টি ইকাল টু 0 টাইম যখন, মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন তখন 1, ঠিক আছে, 0 টাইম ধরতেই পারো, আর টি ইকাল টু যখন 10 আওয়ার বলেছে, 10 আওয়ার তখন বলেছে সেটা, মানে 10 আওয়ার পরে পার্থিকতা রেট বার করতে বলেছে। ঠিক আছে, আমি ধরেছি টি ইকাল টু 10 আওয়ারে এক্স অ্যামাউন্ট অফ প্রোডাক্ট ডিসোসিয়েট হয়েছে, আর পরে রয়েছে 1 মাইনাস এক্স, তাহলে রেটটা কী হবে, টি ইকাল টু, রেট ইকাল টু কী হবে, কে ইন্টু 1 মাইনাস এক্স, তাই তো, যে 10 আওয়ার পরে যতটা রিমেনিং কনসেন্ট্রেশন তার উপরেই রেটটা ডিপেন্ড করে, তো রেট ইকাল টু কে মাইনাস এক্স, এই ভ্যালুটাই কিন্তু বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমাকে দরকার কি, 10 আওয়ার পরে রিয়াকশনের রেট দরকার, তাহলে কে ইন্টু 1 মাইনাস এক্স এই ভ্যালুটা দরকার, তার মধ্যে কে বলা রয়েছে, 1 মাইনাস এক্স পাবো কোথা থেকে, তা আমার দেখো এই ইকুয়েশন আছে একটা, টি ইকাল টু 2.303 বাই কে লগ অফ এ বাই এ মাইনাস এক্স, ক্লিয়ার। তাই এইখানে আমি টি এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, যেহেতু মিনিটে আছে, দেখো মিনিট ইনভার্সে, তাই এটাকে মিনিটে নেবো, আর এখানে টিটা বসালাম, এটা 1 এক্স, আর এটাও 1, তাহলে 1/1 মাইনাস এক্স, এখান থেকে 1 মাইনাস এক্সটা ক্যালকুলেট করলে আসবে 0.764, এরকম একটা আমার ভ্যালু আসবে। এই ভ্যালুটা বার করার পর কী করবো আমরা, জাস্ট ওইখানে ভ্যালু বসিয়ে দেবো, এই রেট ইকাল টু কে 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 0.764, এটা করে যা আসবে, এটা করে আসবে দেখবে 3.438 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, ঠিক আছে, মোলার ইন্টু মিনিট ইনভার্স, এটা মোলারে ছিল, মোলারটাকে ভেঙে ভেঙে নিতে পারো, মোলার মানে কি, মোল পার লিটার, ঠিক আছে, তো মোল লিটার ইনভার্স মিনিট ইনভার্স হবে অ্যান্সার, ক্লিয়ার। তো এই হচ্ছে কি আমার অ্যান্সার। তো এইবার দেখো আরেকটা, যেটা আমরা ফার্স্ট অর্ডার আর জিরো অর্ডার রিয়াকশনের আমরা ইন্টিগ্রেটেড ফর্ম পড়েছি, যেগুলো ডেরিভেশন আছে আমাদের সিলেবাসে। তো দেখো nth অর্ডার রিয়াকশনের আমরা ইন্টিগ্রেটেড রেট লটা দেখে নেবো, যে কেটি ইকাল টু 1/n-1 ব্র্যাকেটের ভেতরে 1/80 টু দি পাওয়ার n-1 মাইনাস 1/a0 টু দি পাওয়ার n-1, where n ইকুয়াল টু অর্ডার অফ রিয়াকশন, where n ইকুয়াল টু অর্ডার অফ রিয়াকশন, n নট ইকুয়াল টু 1 হবে, কারণ নট ইকুয়াল টু 1 না হলে এই টার্মটা কিন্তু ইনফিনিটি হয়ে যাবে পুরো। ঠিক আছে, তাই এটা ফার্স্ট অর্ডার রিয়াকশনের জন্য খাটবে না, আর যে কোনো অর্ডার রিয়াকশনের জন্য কিন্তু এই রিয়াকশনটা খাটবে, এগুলো এমসিকিউর জন্য কাজে লাগে, তাই দেখিয়ে দিচ্ছি। আর এটি হলো গিয়ে রিমেনিং কনসেন্ট্রেশন অ্যাট টি টাইম, আর এই জিরো হলো গিয়ে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট। আর এন অর্ডার রিয়াকশনে তাহলে হাফ লাইফ কত হবে, টি হাফ ইকাল টু 1 কে ইন্টু n-1 ইন্টু 2 টু দি পাওয়ার n-1 মাইনাস 1 বাই a0 টু দি পাওয়ার n-1, ক্লিয়ার। এটাও নট ইকাল টু 1, তাহলে এই লাইনটা থেকে আমরা লিখতে পারি টি হাফ ইকাল টু, এই লাইনটা লিখতে পারি টি হাফ ইকাল টু 1/a0 টু দি পাওয়ার n-1, ঠিক আছে। তাহলে লিখতে পারি যে পরে থার্ড অর্ডার রিয়াকশান, এটা এনের জায়গায় জাস্ট 3 বসিয়ে দাও, তাহলে এই ভ্যালুটা আসবে। তাহলে দিতে পারি একটা থার্ড অর্ডার রিয়াকশান, তাহলে 1/a0 স্কোয়ারের উপর ডিপেন্ড করে, তো এইগুলো কিছু এমসিকিউতে আসে, ক্লিয়ার। তো এরপরে যে আমরা যে জিনিসটা পড়ব সেটা হচ্ছে গিয়ে একটা সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন কাকে বলছে, কি বলছি, সিউডো ফার্স্ট অর্ডার বা সিউডো ইউনিমলিকুলার রিয়াকশন, সিউডো ইউনিমলিকুলার রিয়াকশন। তো ডেফিনেশনটা কি বলছে একবার শোনো, যে সিউডো ইউনিমলিকুলার রিয়াকশনের ডেফিনেশন বলছে, when a second order reaction involving two different reactants is carried out in presence of large excess of one reactant, rate of reaction becomes dependent only on the concentration of the other reactant, and the reaction is found to be first order with respect to this reactant. Such reaction is called pseudo unimolecular reaction. বাংলায় বললে বলছে দ্রবণে সংগঠিত হয় এমন কোনো বিক্রিয়ায়, দ্রবণে কি বলছে, দ্রবণে সংগঠিত হয় এমন কিছু রাসায়নিক বিক্রিয়া আছে যেগুলোতে একাধিক বিক্রিয়াজাত পদার্থ অংশগ্রহণ করে, কিন্তু বিক্রিয়ার হার কেবলমাত্র একটি পদার্থের গাঢ়ত্বের উপর নির্ভর করে।
নির্ভর করে এবং বিক্রিয়াটি প্রথম ক্রমের হয়ে থাকে। এই ধরনের বিক্রিয়াগুলিকে বলে ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া। একটা এক্সাম্পল দেখো, দুটো এক্সাম্পলই খুব ইম্পর্টেন্ট, এক্সাম্পলগুলো পড়বে, ইয়ারের কোশ্চেনে এসেছিল, যেমন ইনভার্সন অফ কেন সুগার। তো এই হচ্ছে রিয়াকশান, সুক্রোজকে হাইড্রোলিসিস করলে এরকম গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, দুটোই একই ফর্মুলা, যদিও গ্লুকোজ স্ট্রাকচার আলাদা, গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাওয়া যায়। এইখানে কি হয়, লার্জ এক্সেস অফ ওয়াটার না হয়, এখানে যে রিয়াকশানের রেটটা ডিপেন্ড করে শুধুমাত্র সুক্রোজের ওপর। ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল হয় হাইড্রোলিসিস অফ এস্টার বা হাইড্রোলিসিস অফ ইথাইল অ্যাসিটেট ইন অ্যাসিড মিডিয়াম, বেস মিডিয়ামে নয় কিন্তু অ্যাসিড মিডিয়ামে। অ্যাসিড মিডিয়ামে কি হয়, এখানেও ওয়াটারটা এক্সেস থাকে, এস্টারের হাইড্রোলিসিসে অ্যাসিটিক অ্যাসিড আর ইথাইল অ্যালকোহল পাওয়া যায়। আর যে রিয়াকশান রেটটা ডিপেন্ড করে শুধুমাত্র এস্টারের কনসেন্ট্রেশনের উপর, কারণ ওয়াটারটা এখানে লার্জ এক্সেসে নেওয়া হয়। ক্লিয়ার? তো এরপরে যে টার্মটা পড়বো সেটা বলছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ এ রিয়াকশন, বা উষ্ণতা গুণাঙ্ক, বাংলায় কি উষ্ণতা গুণাঙ্ক। এটা কি বলছে, খুব ইজি, বলছে দ্য রেশিও অফ রেট কনস্ট্যান্ট অফ এ রিয়াকশন অ্যাট টু ডিফারেন্ট টেম্পারেচার্স হুইচ ডিফার বাই 10 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ নোন অ্যাজ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। বাংলায় বলছে 10 ডিগ্রি উষ্ণতার ব্যবধানে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবক দ্বয়ের অনুপাতকে উক্ত বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্ক বলে। ধরো পাতি কথা, একটা টি ডিগ্রি সেন্টিগ্রেডে ধরো তার রেট কনস্ট্যান্ট কে, আরেকটা হলো টি ডিগ্রি প্লাস 10-এ টি ডিগ্রি প্লাস বা টি ডিগ্রি সেন্টিগ্রেড আর টি প্লাস 10 ডিগ্রি সেন্টিগ্রেডে তার ধরে নিচ্ছি K1 আর K2, এই K2 বাই K1 এই রেশিওটাকে বলছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট। বোঝা গেছে? কি বলছে, 10 ডিগ্রি উষ্ণতার ব্যবধানে এ দুটোর মধ্যে উষ্ণতার ডিফারেন্স কত, 10 ডিগ্রি, এই 10 ডিগ্রি টেম্পারেচারের ডিফারেন্সে দুটো রেট কনস্ট্যান্টের যে রেশিও সেটাকেই বলছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অর উষ্ণতা গুণাঙ্ক। ক্লিয়ার? তো এই ভ্যালুটা জেনারেলি 2 থেকে 3-এর মধ্যে হয় জেনারেলি। ঠিক আছে? ক্লিয়ার? তো এরপরে দেখো, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আরহেনিয়াস ইকুয়েশনের যে ম্যাথামেটিক্যাল ফর্ম সেটাকে এইভাবে এক্সপ্রেস করা যায়, K ইকুয়াল টু A ইন্টু টু দি পাওয়ার ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি, K ইকুয়াল টু A ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। এটার কিন্তু ডেরিভেশন নেই, জাস্ট ইকুয়েশনটা এখান থেকে আছে। কেটা কি রেট কনস্ট্যান্ট, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর অর বাংলায় বলে কম্পাঙ্ক গুণাঙ্ক বা ইংলিশে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর। ইয়েটা হলো অ্যাক্টিভেশন এনার্জি আর টিটা টেম্পারেচার। ক্লিয়ার? অ্যাক্টিভেশন এনার্জি কি পরে আসছি। তো এই হচ্ছে আরএনএস ইকুয়েশন। তো এইটা যদি এলএন নিই, এলএন কে ইকুয়াল টু এলএন এ মাইনাস ইএ বাই আর টি হবে। ক্লিয়ার? দুদিকে যদি লগ নিই কী হবে, লগ কে ইকুয়াল টু লগ এ বাই ইএ বাই 2.303 আর টি, এরকম একটা ইকুয়েশন আসবে, তাই তো? লগ কে ইকুয়াল টু লগ এ মাইনাস ইএ বাই 2.303 আর টি। তো আমি যদি লগ কে ভার্সেস 1/t এর যদি একটা প্লট করি, কীরকম দেখতে হবে, কি বললাম, লগ কে ভার্সেস 1/t এর যদি একটা প্লট করি, এরকম নেগেটিভ স্লোপ হবে, যার ইন্টারসেপ্ট হবে লগ এ, আর স্লোপটা হবে কি মাইনাস ইএ বাই 2.303 আর। ক্লিয়ার? এটা হবে স্লোপ অফ দ্য কার্ভ। এইবার দেখো আমি ইকুয়েশনটা কি পেয়েছিলাম, লগ কে ইকুয়াল টু লগ এ মাইনাস ইএ বাই 2.303 আর টি, তাই তো? এই তো আমার ইকুয়েশন ছিল। এইবার একটা জিনিস দেখো, যে আমি যদি দুটো আলাদা টেম্পারেচারে, ধরো একটা রিয়াকশান করছি আমি T1-এ, তার করেসপন্ডিং হচ্ছে K1, আর এটা T2-তে, তার করেসপন্ডিং হচ্ছে আমি K2। তাহলে এই ইকুয়েশনটা ধরো আমি যদি জেনারেল ইকুয়েশন ধরি, তাহলে এরকম দুটো ইকুয়েশন আমি লিখতে পারি, লগ K1 ইকুয়াল টু লগ এ ইকুয়াল টু ইএ বাই 2.303 আর T1 লগ K2 ইকুয়াল টু লগ এ মাইনাস 2.303 আর T2। মনে রাখবে এই T1 T2 গ্যাপ খুব বেশি
হাই যদি না হয় তাহলে এটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। তোমাদের যা সিলেবাসে যা ম্যাথ আসবে বা কোশ্চেন আসবে সেখানে কিন্তু এটাকে কনস্ট্যান্ট ধরেই করতে হবে ম্যাথ, ঠিক আছে। তো এই টেম্পারেচার গ্যাপ খুব হাই হলে তখন কিন্তু এ চেঞ্জ হয়, নয়তো চেঞ্জ হয় না। তো আমি এখান থেকে এই 1 2 আমি লগ এরকম 1 মাইনাস যদি 2 করি তাহলে এটা লিখতে পারি লগ k2/k1 ইকুয়াল টু এই টার্ম দুটো কেটে যাবে, কি আসবে EA/2.303 আর 1/T1 মাইনাস 1/T2 এই ইকুয়েশন আসবে। তো এই ইকুয়েশনটা দিয়ে কিন্তু আমাদের ম্যাথ করতে হবে। কী ম্যাথ দেবে, যেরকম ধরো এই ইয়ে বলে দিল, আর বলে দিল T1 T2, আর তো জানি আমরা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। এখানে ধরো T1 T2 কে বলে দিল, আর এখান থেকে আমরা জানতে চাইলাম ধরো এই k2/k1 রেশিও বার করতে দিতে পারলো, বা এইটা বলে দিল, এটা বলে দিল, এটা বলে দিল, এই টেম্পারেচারগুলো বলে দিল, একটা কে বার করতে দিতে পারে, বা টেম্পারেচারও শুধু বার করতে দিতে পারে। ক্লিয়ার? তো এইগুলো বার করতে দিতে পারে মোটামুটি। এরপরে যে টার্মটা আসবে আমাদের আননোন টার্ম, সেটা হচ্ছে কি অ্যাক্টিভেশন এনার্জি, বা বাংলায় বললে সক্রিয়করণ শক্তি। আর অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তি কি, একটু ডেফিনেশনটা একটু শোনো। ডেফিনেশন কি বলছে অ্যাক্টিভেশন এনার্জি? অ্যাক্টিভেশন এনার্জি ডেফিনেশন বলছে দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি in excess of average energy which the reactant species must possess to become active and suitable to undergo a reaction is known as activation energy of the reaction. এটাকে বাতি কথায় বললে কি হয়, কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় পদার্থের অণুগুলি তাদের অ্যাভারেজ এনার্জি অপেক্ষা সর্বনিম্ন বা মিনিমাম যে এনার্জি অ্যাকুয়ার করলে সেটি অ্যাক্টিভেটেড হয়ে ওঠে এবং বিক্রিয়া উপাদানের উপযুক্ত হয়, তাকে বলছে সক্রিয়করণ শক্তি। কি বলছি, কোনো রাসায়নিক বিক্রিয়ায় পদার্থের অণুগুলি তাদের গড়গতি শক্তি অধিক সর্বনিম্ন যে পরিমাণ শক্তি অর্জন করলে সক্রিয় হয়ে ওঠে এবং বিক্রিয়া করার জন্য উপযুক্ত হয়ে ওঠে, তাকে বলছে সক্রিয়করণ শক্তি। একটু একটা রিয়াকশান দিয়ে বোঝো সবচেয়ে ভালো হয়। ধরো একটা রিয়াকশান ধরছি এ প্লাস বিসি থেকে এবং এ বি প্লাস সি। ক্লিয়ার? এখানে একটা কার্ভ আঁকছি, ভালো করে একটু দেখো কার্ভটা কি বলছি, বা নেক্সট পেজে দেখো সবচেয়ে ভালো। নেক্সট পেজে দেখো রিয়াকশনটা কার্ভ, এটা টু টাইপের কার্ভ হয়। একটা লাগে এটা হলো পোটেনশিয়াল এনার্জি, বা শুধু এনার্জি দিতে পারো, আর প্রোগ্রেস অফ রিয়াকশন কার্ভ করি, এটাও তাই সেম একই প্যারামিটার। তো এই কার্ভগুলো কীরকম হয় একটু দেখো নেচার। এই একটা নেচার হতে পারে, আরেকটা হতে পারে এই নেচারে। এই দুটো কি ডিফাইন করছে ভালো করে বোঝো। এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে অ্যাভারেজ এনার্জি অফ রিয়াক্ট্যান্ট মলিকিউল, এটা অ্যাভারেজ এনার্জি অফ প্রোডাক্ট মলিকিউল। ক্লিয়ার? এটাও সেম, এটাও রিয়াক্ট্যান্ট, এটা প্রোডাক্ট, ঠিক আছে। লেফটে রিয়াক্ট্যান্ট, রাইটে প্রোডাক্ট। তো এবার আমি যে রিয়াকশনটা ধরেছিলাম সেই অনুযায়ী এটা কী হবে, এ প্লাস বিসি, আর এটা এ বি প্লাস সি। ক্লিয়ার? এটাও সেম, ঠিক আছে। লিখে দিচ্ছি আমি এ প্লাস বিসি থেকে প্লাস সি। আর এইটা কি, এটাকে বলে ট্রানজিশন স্টেট। এই ফর্মটাকে বলে ট্রানজিশন স্টেট। এটাকে এরকম এই চিহ্ন দিয়ে একে ডবল ড্যাগার সাইন বলে, একে রিপ্রেজেন্ট করা হয়। তো এইটায় ঠিক এইরকম স্টেটে থাকে একটা এ ডট বি ডট সি, এটাও ঠিক তাই, এ ডট বি ডট এরকম সি দিয়ে এরকম একটা রিপ্রেজেন্ট করা হয়। তো এইবার দেখো এটা কি অ্যাভারেজ এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট মলিকুল, অ্যাভারেজ এনার্জি অফ প্রোডাক্ট মলিকুল। আমার ডেফিনেশনটা কী বলছিল সক্রিয়করণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি? বলছে রিঅ্যাক্ট্যান্ট মলিকুলগুলো এই অ্যাভারেজ এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্টের তুলনায় মিনিমাম যে এনার্জি এই এনার্জিটা মিনিমাম যে এনার্জি অ্যাকুয়ার করলে বা অর্জন করলে এটি অ্যাক্টিভেটেড হয়ে যায়। এই স্টেটটা হলো কি অ্যাক্টিভেটেড স্টেট, এই স্টেটটা হলো অ্যাক্টিভেটেড স্টেট। এই এনার্জিটাও যদি অ্যাকুয়ার করে তাহলে ও অ্যাক্টিভেটেড হচ্ছে এবং রিয়াকশান করে প্রোডাক্ট দিচ্ছে। তাহলে এই যে মিনিমাম এনার্জি, এই এনার্জিটাকে বলে অ্যাক্টিভেশন এনার্জি অফ এ রিয়াকশান। তো এটাকে আমি এ দিয়ে ডিনোট করি। সিমিলারলি এটাও এ। ক্লিয়ার? এই দুটোর মধ্যে ডিফারেন্স কি দেখো, এখানে অ্যাভারেজ এনার্জি অফ রিয়াক্ট্যান্টের এনার্জি বেশি প্রোডাক্টের থেকে, এখানে প্রোডাক্টের থেকে কম। এই যে গ্যাপটা, এই ডট ডট দিলাম, এই ডট ডট দিলাম, এই যে এনার্জি গ্যাপটা,
এই এনার্জি গ্যাপটাকে বলা হয় ডেল্টা এইচ, এনথালপি অফ রিয়াকশান। এই গ্যাপটাকে বলা হয় এনথালপি অফ রিয়াকশান। এটা হয় এনার্জি অফ, এর ভ্যালুটা হয় এনার্জি অফ প্রোডাক্ট মাইনাস এনার্জি অফ রিয়াক্ট্যান্ট। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে দেখো কি আসবে, এটা প্রোডাক্টের এনার্জি কি কম, রিয়াক্ট্যান্টের বেশি, তাহলে কম থেকে বেশি মাইনাস করলে কী হবে, নেগেটিভ। তাহলে ডেল্টা এইচ নেগেটিভ হলে কী হয়, এক্সোথার্মিক। আর এখানে এক্ষেত্রে কী হবে, ডেল্টা এইচ, দেখো এটা ডেল্টা এইচ কী হবে, এটা বেশি থেকে কম বাদ দিলে পজিটিভ, পজিটিভ হলে এন্ডোথার্মিক। ক্লিয়ার? তাহলে একটা হচ্ছে গিয়ে এক্সোথার্মিক, আরেকটা হচ্ছে গিয়ে এন্ডোথার্মিক। বোঝা গেছে? তো এইভাবে এইগুলোকে রিপ্রেজেন্ট করতে হয়। তো এই কার্ভ দুটো সক্রিয়করণ শক্তি ডেফিনেশন চাইলে এঁকে দিলে সবচেয়ে ভালো হয় এই কার্ভগুলো। এরপরে দেখো যেটা পড়বো, যে বলছে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট কেন রিয়াকশন রেট বৃদ্ধি পায়। ঠিক আছে, ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট রিয়াকশন রেট কেন বৃদ্ধি পায়। ঠিক আছে, লিখি তাহলে, এফেক্ট অফ ক্যাটালিস্ট অন রিয়াকশন রেট, এফেক্ট অফ ক্যাটালিস্ট অন রিয়াকশন রেট। এটাও একবার এসেছিল 2017 কোশ্চেন খুব সম্ভবত। জেনারেলি কী হয়, আমরা জানি কি, মানে বেসিকটা বোঝো, যে আমরা জানি যে ক্যাটালিস্টের প্রেজেন্সে রিয়াকশনের রেট ইনক্রিজ করে, তাই তো? ক্যাটালিস্টের প্রেজেন্সে রিয়াকশনের রেট ইনক্রিজ করে। রিয়াকশনের রেট ইনক্রিজ করা মানে, ধরো আমি যে কোনো একটা এক্সোথার্মিক আমি এরকম রিয়াকশান ধরে নিয়েছি। তো এক্সোথার্মিক রিয়াকশানে দেখো এরকম দুটো কার্ভ করেছি। এইখানে একটা হলো কি ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট, আর একটা হলো কি ইন অ্যাবসেন্স অফ ক্যাটালিস্ট। এইবার দেখো মনে রাখবে আমরা কি বললাম, ক্যাটালিস্টের প্রেজেন্সে রিয়াকশন রেট ইনক্রিজ করে যায়। বা তার আগে আরেকটা জিনিস বুঝে যায় না এই কার্ভগুলো থেকে, মনে রাখবে যে সমস্ত রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জি কম হবে তাদের ক্ষেত্রে কিন্তু রেট ফাস্টার, যে সমস্ত রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জি বেশি হবে তাদের ক্ষেত্রে রেটটা স্লোয়ার। কেন? ধরো একটা রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জি এতটা, আর একটা রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জি ধরো এইটুকু, সেইটুকু ইজিলি কম টাইমে রিচ করবে, করে প্রোডাক্ট দিয়ে দেবে, অ্যাক্টিভেট হবে, প্রোডাক্ট দিয়ে দেবে। আর এতটা রিচ করবে, বেশি টাইম লাগবে, প্রোডাক্ট দিতে বেশি টাইম লাগবে। ঠিক একই কনসেপ্ট এইখানে, যে আমরা জানি ক্যাটালিস্টের প্রেজেন্সে রিয়াকশনের রেট ইনক্রিজ করে, ক্যাটালিস্টের প্রেজেন্সে রিয়াকশন রেট ইনক্রিজ করে, মানে বেসিক্যালি কিন্তু রিয়াকশনের যে অ্যাক্টিভেশন এনার্জি সেইটা কমে যায়। দেখো এইটুকু যে অ্যাক্টিভেশন এনার্জি এটা কিন্তু কম, এর অ্যাক্টিভেশন এনার্জি কিন্তু বেশি, তাহলে ও কিন্তু এইটুকু খুব কম টাইমে রিচ করবে, অ্যাক্টিভেটেড হবে, প্রোডাক্ট দেবে। এখানে কিন্তু কম্পারেবলি বেশি টাইম লাগবে অ্যাক্টিভেটেড হতে, প্রোডাক্ট দিতে বেশি টাইম লাগবে। তো এটাই হচ্ছে কি মেন রিজন, যে এখানে কিন্তু মনে রাখবে ডেল্টা এইচ অফ দ্য রিয়াকশানে কিন্তু কোনো চেঞ্জ হয় না, ডেল্টা এইচ কিন্তু সেম থাকে। সে তুমি এন্ডোথার্মিক ধরো, এক্সোথার্মিক ধরো, যেটাই হবে, শুধু মনে রাখবে ক্যাটালিস্টের প্রেজেন্সে অতি কথায় অ্যাক্টিভেশন এনার্জি অফ দ্য রিয়াকশান কমে যায়। ক্লিয়ার? আরেকটা জিনিস এইখানে এই কার্ভে আরেকটা জিনিস একবার বলে দিই, যে এই যে রিয়াকশান থেকে প্রোডাক্ট হচ্ছে, এটা কি ফরওয়ার্ড রিয়াকশান, এটা কিন্তু ব্যাকওয়ার্ড রিয়াকশান। আর এটাও ফরওয়ার্ড, এটাও ব্যাকওয়ার্ড। এই রিয়াকশানের এই ক্ষেত্রে যেটা এক্সোথার্মিক রিয়াকশানের ক্ষেত্রে কিন্তু দেখো ইয়ে অফ, এটা কি ফরওয়ার্ড, এটা ব্যাকওয়ার্ড। তাহলে মনে রাখবে ইয়ে অফ ফরওয়ার্ড কিন্তু দেখো ইয়ে অফ ব্যাকওয়ার্ডের থেকে সবসময় কম হয় ফর এক্সোথার্মিক রিয়াকশান। ফর এন্ডোথার্মিক রিয়াকশান কী হয়, ইয়ে অফ ব্যাকওয়ার্ড কিন্তু ইয়ে অফ ফরওয়ার্ডের থেকে কম হয়। দেখো ফরওয়ার্ড বেশি, ব্যাকওয়ার্ড কম। এটাও কিন্তু ব্যাকওয়ার্ড রিয়াকশানের অ্যাক্টিভেশন এনার্জি, এটা ফরওয়ার্ড রিয়াকশানের ইয়ে অফ এফ বলতে পারি, এটা ইয়ে অফ বি ব্যাকওয়ার্ড। ক্লিয়ার? এটাও ইয়ে অফ ব্যাকওয়ার্ড। ক্লিয়ার? এটাকে বলবো ইয়ে অফ ব্যাকওয়ার্ড, আর এটা হবে ইয়ে অফ ফরওয়ার্ড। ক্লিয়ার? এরকম কোশ্চেন আসে। এরপরে যে জিনিসটা পড়বো সেটাকে বলছি কলিশন থিওরি অফ রিয়াকশন রেট। তো কলিশন থিওরির বেসিক ফান্ডাটা কি বলছে, একটা রিয়াকশন হওয়ার জন্য কি হয়, মলিকুলগুলোর মধ্যে এফেক্টিভ কলিশন হওয়ার দরকার হয়। এবার সব কলিশন কিন্তু রিয়াকশানে টেক পার্ট, বা সব কলিশন কিন্তু প্রোডাক্ট দেয় না। সেই সমস্ত কলিশনগুলোই প্রোডাক্ট দেয়, সেই সমস্ত কলিশনগুলোই, বা বলতে পারি যে সমস্ত কলিশনগুলোই প্রোডাক্ট দেয় যেগুলো এফেক্টিভ কলিশন হয়। তো সেইগুলোকে বলছে এফেক্টিভ কলিশন বেসিক্যালি। তো এই এফেক্টিভ কলিশন হওয়ার জন্য
একে দুটো ব্যারিয়ার একে ক্রস করতে হয়। একটা হলো এনার্জি ব্যারিয়ার, আর দু নম্বর হচ্ছে কি ওরিয়েন্টেশন ব্যারিয়ার। এবার এনার্জি ব্যারিয়ার বা শক্তিজনিত বাধা, এই জিনিসটাকে কি বলছে? বলছে টু ব্রিং এফেক্টিভ কলিশন দ্য রিয়াক্ট্যান্ট মলিকুল মাস্ট অ্যাকোয়ার এ মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি। কি বলছে? কোনো একটা রিয়াকশন হওয়ার জন্য মলিকুলগুলোকে ন্যূনতম কিছু শক্তি বা তার থেকে বেশি কিছু পরিমাণ শক্তি অর্জন করতে হয়। এই ন্যূনতম শক্তিটাকে বলছে থ্রেশহোল্ড এনার্জি, অর বাংলায় সূচনা শক্তি। যে একটা মলিকুলকে এফেক্টিভ কলিশন হওয়ার জন্য তাকে ন্যূনতম কিছু শক্তি বা তার থেকে কিছু বেশি পরিমাণ শক্তি তাকে অ্যাকোয়ার করতে হবে, সেই শক্তিটাকে বলছে থ্রেশহোল্ড এনার্জি অর সূচনা শক্তি। এবার যখন মলিকুলগুলো নিজেদের মধ্যে কোলাইড করে তখন কিন্তু অলওয়েজ তাদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ হয়, এবং এই এক্সচেঞ্জের ফলে যে সমস্ত মলিকুলগুলো থ্রেশহোল্ড এনার্জি থেকে বেশি এনার্জি গেইন করতে পারে বা থ্রেশহোল্ড এনার্জি সমান এনার্জি গেইন করে, তারা যদি ওরিয়েন্টেশন ঠিক হয় তবেই তাদের কিন্তু রিয়াকশান হয়। তো 2 নম্বর যে ব্যাপারটা আসছে সেটাকে বলছে ওরিয়েন্টেশন ব্যারিয়ার। ওরিয়েন্টেশন ব্যারিয়ার কি বলছে? কোনো মলিকুল যদি তার থ্রেশহোল্ড এনার্জি থাকে, থ্রেশহোল্ড এনার্জি সমান এনার্জি থাকে বা থ্রেশহোল্ড এনার্জির থেকে বেশি পরিমাণ এনার্জি সে অ্যাকোয়ার করতে পারে, তখন সেই মলিকুলগুলো তাদের যদি ওরিয়েন্টেশন ঠিক হয় তবেই কিন্তু তারা রিয়াকশানে টেক পার্ট করে। তাহলে আমি ধরো একটা এক্সাম্পল দিই, সবচেয়ে ইজি এক্সাম্পল। দেখো এই NO2, এই ধরো আমি জাস্ট অত বন্ডিংয়ে যাচ্ছি না, ঠিক আছে, বা দেখে নিতে পারো, কোনো ব্যাপার নয়। এই NO2 যখন রিয়াকশান করে, NO2 রিয়াকশান করে NO2 + NO2 N2O4 হয়। এই রিয়াকশানটা হওয়ার সময় বেসিক ফান্ডাটা কি? বেসিক ফান্ডা হলো গিয়ে যেই মলিকুলগুলো রিয়াকশান করবে তাদের মধ্যে যে অ্যাক্টিভেটেড পোর্শন, যে রিয়াক্ট্যান্ট মলিকুলগুলো রিয়াকশান করছে তাদের মধ্যে যে অ্যাক্টিভেটেড পোর্শন, তাদের যেন সবসময় এরকম মুখোমুখি একটা সংঘর্ষ হয়, মুখোমুখি যেন তারা কোলাইড করতে পারে। এটা কিন্তু মনে রাখতে হবে যে তারা যখন রিয়াকশান করবে কোনো মলিকুল, তারা যেন এরকম মুখোমুখি যেন কোলাইড করতে পারে। হেড অন যে কলিশন বা মুখোমুখি যে কলিশন, এই কলিশনটা যেন করতে পারে, তবেই কিন্তু তাদের জন্য তাদের ওরিয়েন্টেশন ঠিক হবে, তারা রিয়াকশানে টেক পার্ট করবে। যেমন এই N2O4 এই NN কোলাইড করলে তবেই কিন্তু এই রিয়াকশানটা হবে। যদি N2O4 ধরো তোমার এই রকম কিছু একটা কলিশন হচ্ছে, ভালো করে বোঝো, ধরো এইরকম কিছু একটা কলিশন হচ্ছে N আর ওর, তখন কিন্তু এরা প্রোডাক্ট দেবে না। তাহলে এর কিন্তু ওরিয়েন্টেশন ঠিকঠাক হওয়া দরকার। এই NN যদি মুখোমুখি কোলাইড করে, মানে পাতি কথায় বলতে গেলে এটা বোঝায় যে সমস্ত রিয়াক্ট্যান্ট মলিকুলগুলো রিয়াকশান করছে তাদের যেন সবসময় তাদের যে অ্যাক্টিভেটেড পার্ট তারা যেন মুখোমুখি সংঘর্ষ করে, তবেই কিন্তু রিয়াকশানে প্রোডাক্ট দেবে। ক্লিয়ার? তাহলে আমি এইখান থেকে একটা টার্ম লিখতে পারি, থ্রেশহোল্ড এনার্জি ইজ ইকুয়াল টু অ্যাক্টিভেশন এনার্জি প্লাস অ্যাভারেজ এনার্জি অফ রিয়াক্ট্যান্ট। এই একটা ইকুয়েশন লিখতে পারি, অ্যাভারেজ এনার্জি অফ রিয়াক্ট্যান্ট। ক্লিয়ার? এরপরের ক্লাসে আমরা দেখব এই অ্যাক্টিভেশন এনার্জি কিছু নিউমেরিক্যাল দেখব।